মাধবপুর গ্রামে থাকত এক জমিদার, যে কিনা গ্রামের মানুষদের খুব ভালোবাসত। তার ছেলে চন্দনের বিয়ে ঠিক হয় পাশের গ্রামের জমিদারের মেয়ের সাথে। চারিদিকে অনেক আলো, সানাই বাজছে, গান বাজছে। সময় মতো জমিদার আর তার পরিবার পাত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর রাতে বিয়ের লগ্ন থাকার কারণে তারা সন্ধে হতে বেরিয়েছিল। যাওয়ার সময় পথ হারিয়ে ফেলে। এমন সময় তারা দেখে তাদের অপর দিক থেকে একজন হেঁটে আসে। জমিদার তাকে জিজ্ঞাসা করলেন, বলছিলাম যে এই গ্রামের জমিদারের বাড়ির রাস্তাটা যদি একটু বলতেন। আপনারা কারা? আমি মাধবপুর গ্রামের জমিদার। এই গ্রামের জমিদারের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে। অন্ধকারে পথ হারিয়েছি, যদি একটু সঠিক রাস্তাটা বলতেন। আচ্ছা, আপনার ছেলের নাম কি চন্দন? হ্যাঁ, কিন্তু রাস্তাটা? সোজা গিয়ে ডান দিকে যাবেন, দেখবেন 3 রাস্তার মোড়ে এক বটগাছ পাবেন। ওই বটগাছের ডান পাশের রাস্তাটা ধরে এগিয়ে যাবেন, ওখানেই আপনাদের অপেক্ষায় বসে আছে। ওইখানে আমাদের জন্য কে অপেক্ষা করছে? রঘু কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। রঘুর চালচলন মোটেও সুবিধাজনক ছিল না। তাও কি ব্যাপার, আপনাদের আসতে এত দেরি হলো যে? আর বলবেন না, অন্ধকারে পথ হারিয়েছিলাম, তাই এত দেরি। তাহলে আপনারা কিভাবে আসলেন? পথে একজনের সাথে দেখা হলো, উনি রাস্তা বললেন। আচ্ছা, কোন রাস্তা ধরে আসলেন? 3 রাস্তার মোড়ে একটা বটগাছ আছে না, ওই রাস্তা ধরে আসলাম। আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না না, সেরকম কোনো সমস্যায় পড়তে হয়নি। বটগাছের কথা শুনে প্রধানের মুখে দেখা গেল একরস আশঙ্কা। এরপর আসলো সেই মুহূর্ত, 2 প্রধানের ছেলে মেয়ে বসল বিয়ের পিঁড়িতে। এমন সময় রতনের শরীর খারাপ হতে লাগলো। তার শ্বাসকষ্ট হচ্ছিল, সবার মুখে শোকের ছায়া। এমন সময় একজন হেসে উঠল। সে আর কেউ না, পথে দেখা হওয়া সেই মানুষটা। সে হাসতে হাসতে বলল, মরবে, মরবে, তোর পাপের শাস্তি তুই পাবি, শয়তান। রতনের এই অবস্থার জন্য তুই দায়ী। বল, হাসলি কেন বল? ও তোর পাপের শাস্তি পেয়েছে। এই দিনটার অপেক্ষাই ছিলাম বহুদিন ধরে। তুই কি বলতে চাইছিস, স্পষ্ট করে বল। আমায় এখনো চিনতে পারছেন তা প্রধানমশাই? ভালো করে মনে করে দেখুন, আজ থেকে প্রায় 1 বছর আগে কি হয়েছিল। কি হয়েছে মা? তোর শরীর খারাপ লাগছে? আমার মাথাটা কেমন করছে মা, গা গোলাচ্ছে। মাথা ঘুরছে, গা গোলাচ্ছে? এই লক্ষণ তো সুবিধার নয়। বল, কি লুকোচ্ছিস বল। না মা, আমার মনে হয় খাওয়ারের গন্ডগোলের জন্য এরকম হচ্ছে। হাই হাই গো, কি সর্বনাশ হয়ে গেল গো। কই গো রূপার বাবা, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে সেটা তো বলবে। তোমার মেয়ে পোয়াতি গো, ওকে জিজ্ঞাসা করো কে ও সর্বনাশ করলো। সত্যি করে বল, তোর এই সর্বনাশ কে করলো? তুমি চিন্তা করো না বাবা, ও আমাকে বিয়ে করবে বলেছে। কে সেটা তো বল। পাশের গ্রামের জমিদারের ছেলে রতন। ছি 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 ছি, ও প্রধানের ছেলে, আর আমরা দিন আনি দিন খাই মানুষ। ও তোকে বিয়ে করবে না। না বাবা, ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তোকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে ওই জমিদারের ছেলে। শোনো না বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি বরং যাও একবার জমিদারের সাথে গিয়ে কথা বলে আসো। শুনেছি উনি তো ভালো মানুষ, নিশ্চয়ই এই বিয়েটা উনি দেবেন। ঠিক আছে, আমি আজকেই যাব। জমিদার মশাই, আপনার সাথে আমার কথা আছে। তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি পাশের গ্রাম থেকে আসছি। আপনার ছেলে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার মেয়ে এখন পয়াতি। আপনি দয়া করে কিছু করুন। এই কথা যদি সত্যি হয় তবে তুমি নিশ্চিন্ত থাকো, এই বিয়ে আমি দেব। কিন্তু আমাদের অবস্থা দিন আনি দিন খাই। আমার কোনো সামর্থ্য নেই বিয়ের অনুষ্ঠান করার মতো। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। আগামী রবিবার তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, আমাদের গ্রামের এক মন্দিরে। যতই হোক, আমি এই গ্রামের জমিদার। আমি এই গ্রামে একদিন অনুষ্ঠান করব। আপনি আমাকে বাঁচালেন। এরপর সে সেখান থেকে চলে গেল। সময় মতো রামু তার মেয়েকে নিয়ে মন্দিরে পৌঁছল, কিন্তু প্রধানের ছেলে রতন বিয়ে করতে আসলো না। রূপার লগ্নভ্রষ্টা হল। সে বুঝতে পারল যে রতন তার সাথে ছলনা করেছে।
তাই রূপা সে যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই 3 মাথার মোড়ের বটগাছটাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই দিন থেকে প্রতিশোধের আগুনে জ্বলছে রূপা, আর সুযোগের অপেক্ষায় ছিল। আজ সে পেরেছে তার সাথে হওয়া প্রতারণার প্রতিশোধ নিতে।